আমরা পাটিগণিতের একটা অধ্যায়ে দেখে থাকি যে অনেকগুলি জিনিসের দাম বা ওজন যদি বলা থাকে, যেমন ধরো 50টা আমের দাম 160 টাকা যদি হয়, তাহলে 20টার দাম কত? বা 50টার বেশিও বলতে পারে যে 50টার দাম 160 টাকা হলে 80টার দাম কত। তো দেখো, এই ধরনের সমস্যার সমাধান করতে গেলে আমাদের কি করতে হয়? আমাদের এখানে ওই 50টার দামের থেকে একটার দামে ফিরে আসতে হয়। এই একটার দামে ফিরে আসার পরে আবার 80টার দামে যাওয়া যায়, বা আবার 40টার দামে যাওয়া যায়, আবার 20টার দামে যাওয়া যায়। এই যে এই ধরনের সমস্যাতে আমরা একটার দামে ফিরে আসব, এই একে ফিরে আসার ঘটনার নাম হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক মানে এক, একে আসতে হবে, একের থেকে আবার যেতে হবে। এই ধরনের সমস্যা যদি আমরা পাই তাকে বলবো ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের সমস্যা সমাধান করার জন্য নির্দিষ্ট কোনো পদ্ধতি আছে কি? হ্যাঁ, কয়েকটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো আমাদের শিখে নিতে হবে। যেমন ধরো, ঐকিক নিয়মের ক্ষেত্রে যে দামের কথা যখন বললাম, যে 50টা আমের দাম যা আছে, এবার 80টা আমের দাম তার থেকে বেশি হবে না কম হবে, এটা আমরা অনুমান করতে পারি। যদি 50টা আমের দামের থেকে 80টা আমের দাম বেড়ে যায় বা কমে যায়, তাহলে আমরা বলতে পারবো দামের যে বৃদ্ধি বা কমে যাওয়া কার সঙ্গে সম্পর্কযুক্ত? আমের সংখ্যার সাথে। 50টা আমের দাম আর 80টা আমের দাম, এই যে আমের সংখ্যার সাথে আমের দামের যে বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে, এই সম্পর্কটাকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে সরল সম্পর্ক, নাম্বার টু হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই সরল সম্পর্ক এবং ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের কাছে ঐকিক নিয়মের সমস্যা সমাধান করা একদম ইজি হয়ে যাবে। ঐকিক নিয়মের কোনো সমস্যা দেখে আমরা খুব সহজে বুঝে যাব যে এই সমস্যাতে দুটো রাশির মধ্যে সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক অথবা ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক যদি থাকে, তাহলে আমরা একটা নিয়মের সমস্যা সমাধান করব, আর যদি ব্যস্ত সম্পর্ক থাকে তাহলে আর একটা নিয়মের সমস্যা সমাধান করব। তো সেই সমস্যা সমাধান কৌশল আমাদের শিখে নিতে হবে। আজকের ক্লাসে একদম শুরুতে আমরা ঐকিক নিয়মের বেসিক ধারণা শিখব, তারপর আমরা অধ্যায়ে প্রবেশ করব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে আজকে আমরা বেসিক ম্যাথ বই, নিশ্চিত নবোদয় সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত ভারতবর্ষের সর্বপ্রথম বেসিক ম্যাথ বই, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য। তো এই বইয়ের অষ্টম অধ্যায় ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের প্রথম 20টা সমস্যা সম্পর্কে আজকে আমরা জানবো, বুঝবো এবং সমস্যা সমাধান কৌশল শিখে নেব। সেই সঙ্গে প্রথমেই আমাদের ঐকিক নিয়মের বেসিক ধারণা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। ঐকিক নিয়মের সমস্যা সমাধান করার আগে যদি বেসিক ধারণা আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা অধ্যায়ে প্রবেশ করে খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা সমস্যা সমাধান করতে পারবো। তাহলে চলো আমরা বোর্ডে যাব, বইয়ের পাতা আমাদের সামনে খোলা থাকবে। বোর্ডে আমরা ধারণা অর্জন করার পাশাপাশি সমস্যা সমাধানও করব। তাহলে আমাদের বইয়ের নাম কি? নিশ্চিত নবোদয়। এই নিশ্চিত নবোদয় বইয়ের অধ্যায় নম্বর 8, ঐকিক নিয়ম, 1 দাগ থেকে 20 দাগ। আজকে নিশ্চিত নবোদয় বইয়ের 34 নম্বর ক্লাসে আমরা আছি, যে এনবিএসটি ম্যাথ ক্লাস। তো প্রথম সমস্যা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 25টি চেয়ারের দাম 775 টাকা হলে 6টি চেয়ারের দাম কত টাকা? তাহলে কি কি পেলাম? 25টি চেয়ার আর তার দাম পেলাম টাকায়, আবার 6টি চেয়ার তার দাম কত, অর্থাৎ এখানে দামটাকে নির্ণয় করতে হবে কত টাকা। তাহলে দুটো রাশির মধ্যে তুলনা পাচ্ছি। তো আমরা সর্বপ্রথমে যাব ঐকিক নিয়মের বেসিক ধারণায়। চলে আসবো আমরা ঐকিক নিয়মের বেসিক ধারণা। বিষয়টা কি? ঐকিক নাম কি? ঐকিক। ঐকিক কথার অর্থ হচ্ছে এক, একে আসতে হয়। যেমন ধরো 50টি কমলা লেবুর দাম, 50টি কমলা লেবুর দাম যদি আমরা পাই 150 টাকা, তাহলে 30টির দাম কত? 30টির দাম নির্ণয় যদি করতে বলে, তাহলে আমাদের বুঝতে হবে যে 50টির দামের থেকে একটির যে দাম,
একটির দামে আমাকে যেতে হবে। আর এই একটির দামে যখন যাব তখন তাকে আমরা বলবো ঐকিক নিয়ম। এই যে একে যাচ্ছি, একে যাওয়ার জন্য আমরা ঐকিক নিয়ম বলে থাকি। তো সর্বদা একে যেতে হয় এরকম ব্যাপার নয়, একে কিন্তু যেতে হবে এই ধারণাটা আমাদের থাকতে হবে। কখনো কখনো একে যাওয়াটা আমরা অঙ্কের মধ্যে দেখাতেও পারি, নাও দেখাতে পারি। এবার দেখো, এই নিয়মের ক্ষেত্রে যদি কোনো কিছু কমে যায়, যখন কোনো কিছু কমে যাবে, যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ভাগ করি। আর যদি বেড়ে যায়, যখন বেড়ে যায় তখন আমরা কি করি? গুণ করি। এই দুটো কথা সারা জীবন মনে রাখবে, জীবন ভোর মনে রাখতে হবে। কি মনে রাখবো? যদি কমে যায় তাহলে কি করব? ভাগ। আর যদি বেড়ে যায় তাহলে কি করব? গুণ। তাহলে এই যে বেড়ে গেলে গুণ আর কমে গেলে ভাগ, এই কথাটা মাথায় রাখি। রেখে এই জায়গাটায় চলে আসি। 50টি কমলা লেবুর দাম 150 টাকা। 50টির দাম যদি 150 টাকা হয়, তুমি একটা জিনিস চিন্তা করো তো, একটার দাম কি বেশি হবে না কম হবে? 50টার দাম যা হবে একটার দাম তার থেকে কম হবে না বেশি হবে? কম হবে। যদি কম হয় তাহলে এই 150টার সঙ্গে এই 50 থেকে একে এসেছি, সেজন্য 50 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? এই যে উপর থেকে যখন একে আসছি, কোথার থেকে একে আসছি তাই দিয়ে ভাগ করব। করলে আমরা একটা লেবুর দাম 3 টাকা সেটা পেয়ে যাব। তাহলে একটা লেবুর দাম কত হলো এখানে? 3 টাকা। এবার দেখো, বেশি হলে কি হয়? গুণ হয়। একটা লেবুর যা দাম, একটা লেবুর দাম যদি 3 টাকা হয়, তাহলে 30টা লেবুর দাম বেশি হবে না কম হবে? 30টা লেবুর দাম হবে এই 3 টাকার থেকে বেশি। 3 টাকার থেকে কত বেশি হবে? 30 গুণ বেশি হবে, এই 90 টাকা দাম হবে। তাহলে এই যে 30 থেকে একে আসছি, একের থেকে এই 50টার দাম থেকে একটার দামে আসছি, একটার দাম থেকে 30টার দামে যাচ্ছি। তো একবার কমিয়ে নিয়ে আসছি, একবার বাড়িয়ে নিয়ে যাচ্ছি। কমানোর সময় ভাগ করছি, বাড়ানোর সময় গুণ করছি। তো এইটা যদি তুমি মনে রাখতে পারো, কমানোর সময় ভাগ করব, কত দিয়ে ভাগ করব? যেখান থেকে কমিয়ে আনছি সেখান থেকে। আর গুণ করব কোথায়? একের থেকে যখন বেড়ে যাচ্ছে, একে যা মান ছিল তার থেকে যতই বেড়ে যাচ্ছে তত দিয়ে গুণ করব। এইটা যদি মনে রাখতে পারি আমরা, তাহলে ঐকিক নিয়মের সমস্যা সমাধান করার সময় আমাদের অসুবিধা হবে না। এবার দেখো, ঐকিক নিয়মে ঐকিক নিয়মের অঙ্ক করার সময় দুটি সম্পর্কের কথা বলেছিলাম। দুটি সম্পর্ক, সম্পর্ক থাকবে দুটো। নাম্বার 1 থাকবে সরল সম্পর্ক, আর নাম্বার 2 থাকবে জটিল নয়, ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। একটা হচ্ছে সমানুপাতিক। সরল মানে সমানুপাতিক। কেন হচ্ছে এই ধরনের নাম ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক? এই নামগুলোর পেছনে কারণ কি আছে? দেখো, সরল সম্পর্ক যখন হবে, যখন এখানকার রাশিটার মান আর এখানকার রাশিটার মান এইটা যখন বৃদ্ধি পায়, তখন এটাও বৃদ্ধি পায়। আর ব্যস্তানুপাতিকে কি হয়? এখানে একটা রাশি আর এখানে একটা রাশি, এটা যদি বৃদ্ধি পায় তাহলে এটা তখন কমে যায়, হ্রাস পায়। একটা বৃদ্ধি আর একটা হ্রাস, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর দুটোই যদি বৃদ্ধি পায় তাহলে সরল সম্পর্ক। এবার দেখা যাক ব্যস্তানুপাতিক আর সরল সম্পর্কের উদাহরণ দেখা যাক। একটু আগে আমি যেটা বললাম, যে উদাহরণটা কি দিয়েছিলাম, যে 50টা কমলা লেবুর দাম 150 টাকা যদি হয়, তাহলে 30টা কমলা লেবুর দাম কত টাকা হয়? দেখো, 50টা কমলা লেবুর দাম যা হবে, একটা কমলা লেবুর দাম তার থেকে কমে যাবে। তাহলে একটা কমলা লেবুর যা দাম হবে তার থেকে আবার 30টা কমলা লেবুর দাম আবার বেড়ে যাবে। তাহলে কমলা লেবু যদি 1-এর থেকে 30 হয়, তাহলে কমলা লেবুর সংখ্যা কি হলো? সংখ্যাটা বৃদ্ধি পেল। কমলা লেবুর সংখ্যা যদি বৃদ্ধি পায়, একটা লেবুর দাম 3 টাকা যদি হয়, একটা লেবুর দাম 3 টাকা, আর 30টা লেবুর দাম কত? আরো বেড়ে যাচ্ছে, 90 টাকা হয়ে যাচ্ছে। তাহলে একটা লেবুর যা দাম, লেবুর সংখ্যা বাড়িয়ে 30 করলাম, একটা লেবুর দাম 3 টাকা, সেটাও বেড়ে গেল। অর্থাৎ দামটাও কিন্তু বৃদ্ধি পেল, দামটাও বৃদ্ধি পেল। তাহলে আমরা এখানে সুতরাং কি লিখতে পারছি? লেবুর সংখ্যা, লেবুর সংখ্যা বাড়লে
লেবুর সংখ্যা বাড়লে দাম বাড়ে, আবার লেবুর সংখ্যা কমলে, লেবুর সংখ্যা যদি কমে তাহলে দামও কমে। এই যে একটা বাড়ছে সাথে তার আরেকটাও বাড়ছে, লেবুর সংখ্যা বেড়ে যাচ্ছে, দামও বেড়ে যাচ্ছে। আবার লেবুর সংখ্যা কমায় দাও, দামও কমে গেল। তাহলে যেমনটি এ বাড়ছে তেমনটি এ বাড়ছে। এই যে একে বলে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই ধরনের সম্পর্ককে আমরা কি বলবো? সরল সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক আমরা বলবো। এবার আসবো ব্যস্তানুপাতিক সম্পর্ক। একটাকে বাড়ালে আর একটা কমে যাবে। যেমন ধরো এইখানে একটা বাড়ি আছে, এই বাড়িটাকে রং করতে বলা হলো, এই যে রং করছি, এই বাড়িটা রং করতে গেলে আমাকে কয়েকজন লোক লাগবে, কয়েকজন লোক আমাকে আনতে হবে। আর এই টোটাল বাড়িটাকে রং করার জন্য আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে, কয়েকটা দিন সময় দিতে হবে। এবার এই যে জন, যদি এখানে 5 জনে এই বাড়িটা রং করে তাহলে তাদের 10 দিন সময় দরকার হয়। 5 জন যদি রং করে তাহলে 10 দিন সময় দরকার হয়। এবার তুমি যদি জন 5 জনের জায়গায় বললে না, 5 জন তো পাওয়া যাচ্ছে না, একজনে করুক, একজনে যদি ওই কাজটা করে তাহলে 10 দিনের কম সময়ে কি কাজটা করা সম্ভব হবে না বেশি সময় দরকার হবে? ভালো করে বোঝো। 5 জনে মিলে কাজ করছো, 10 দিনে শেষ হয়ে যাবে। আর যদি একা একা কাজ করো তাহলে বেশি দিন সময় লাগবে। অর্থাৎ এখানে জন দেখো, জন যদি কমে যায় তাহলে দিন কিন্তু বেড়ে যায়, 50 দিন হয়ে যায়। একা একা কাজ করলে 50 দিন সময় দরকার হবে। তাহলে আমরা কি বলতে পারছি? যে জন যদি কমে যায়, জন কমে গেলে দিন কিন্তু বেড়ে যায়, দিনের পরিমাণটা বৃদ্ধি পায়। আবার 5 জনে যদি 10 দিনে করে তাহলে 50 জন মিলে যদি কাজটা করে অল্প সময় হয়ে যাবে। আবার জন যদি বেড়ে যায়, জন বাড়িয়ে দিই তাহলে দিন কিন্তু কমে যাবে। তাহলে এই যে জনের সংখ্যাটা যদি বেড়ে যাচ্ছে তাহলে দিন সংখ্যাটা কমে যাচ্ছে, আবার জন কমিয়ে দিলে দিন বেড়ে যাচ্ছে। অর্থাৎ এদের সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক। এই ধরনের সম্পর্ককে আমরা কি বলি? আমরা এই ধরনের সম্পর্ককে বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ঐকিক নিয়মের সমস্যা সমাধান করার জন্য আমাদের কি দরকার হবে? ঐকিক নিয়মের সমস্যা সমাধান করার জন্য নাম্বার 1 মনে রাখবে যে কমে গেলে, কমে গেলে ভাগ করব, আর বেড়ে গেলে, বেড়ে গেলে গুণ করব। এই হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি একটি কমলে, একটি কমলে অন্যটি কমে, একটি কমলে অন্যটি যদি কমে তাহলে তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে সরল, সরল সম্পর্ক। আর যদি একটি, একটি কমলে, ধরো একটার মান কমে গেল, একটি কমলে অন্যটি বাড়ে, যদি এরকম হয় তাহলে তাদের মধ্যে ব্যস্ত সম্পর্ক, ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। এই দুটো কথা যদি তুমি মনে রাখতে পারো তাহলে ঐকিক নিয়মের অঙ্ক তোমার 100% সঠিক। যাবো আমরা প্রশ্নমালাতে। এক দাগের সমস্যাটি দেখব। এক দাগে কি আছে দেখে নাও। এক দাগে বলছে 25টি চেয়ারের দাম 775 টাকা হলে 6টি চেয়ারের দাম কত? আসি সলিউশনে। সলিউশনে এসে আমরা কি লিখবো? 25টি চেয়ারের দাম 775 টাকা, এই কথাটাকে লিখবো। আর 6টির দাম কত এটা বের করতে হবে। তো আমরা লিখবো 25টি চেয়ারের দামের থেকে যদি একটা চেয়ারের দামে যাই তাহলে কি হয়? 25টার দামের থেকে একটার দাম বেশি না কম? কম। তাহলে আমরা কি লিখবো? এই 775 যেটা ছিল তাকে 25 দিয়ে ভাগ করে দেব, এই টাকাটা হবে একটার দাম। আচ্ছা, একটার যা দাম তার থেকে 6টার দাম বেশি না কম? একটার দামের থেকে 6টার দাম বেশি। কত বেশি? আগে একটার দাম লিখে নাও, 775/25, তার থেকে 6 গুণ বেশি টাকা। এবার কি করব? কাটবো, অর্থাৎ ভাগ করব। 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়, এখানে 5 দিয়ে ভাগ করলে 5 5, 2 5 5 25, 2 5 5 25। আবার একে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হবে? 5 5 25, এই 5 5 পাবো, এখানে 5 5, আর এখানে পাবো 3 5 15, 31। তাহলে 6 দিয়ে 31কে গুণ করতে হবে, 31 গুণ 6 টাকা সমান সমান 6 6 3 6 18, 186 টাকা। তাহলে
6টি চেয়ারের দাম, এবার আমাকে উত্তর লিখতে হবে। সুতরাং 6টি চেয়ারের দাম লিখে রাখবে, পুরোটা সিডাব্লিউ করতে হবে। 6টি চেয়ারের দাম সমান সমান 186 টাকা। এটা করতে পারলে তোমার অঙ্কটা একদম কারেক্ট হলো। যাব পরবর্তী সমস্যাতে, দেখব সেখানে অঙ্কটা কি বলেছে। এখানে কিন্তু আমি সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক করলাম না, এখানে সম্পর্ক দিয়ে অঙ্কটা করা যায়। আমি পরের অঙ্কটা দেখি তারপরে বলছি। 37টি অঙ্ক কোষ করতে সময় দরকার 148 মিনিট। 7টি অঙ্ক করতে কত সময় দরকার হবে? তাহলে দেখো, মনে রাখবে 37টি আর 148, তাহলে এখানে 37টি অঙ্ক করতে, 37টি অঙ্ক করার জন্য করতে সময় দরকার হয়, সময় দরকার 148 মিনিট। তাই আছে তো, দেখো তো 37টি 148 মিনিট আর 7টি অঙ্ক। এবার যাব 7টি অঙ্ক। আচ্ছা, 37টি অঙ্ক করতে যা সময় লাগবে, একটি অঙ্ক করতে তার থেকে বেশি সময় না কম সময় লাগবে? এখানে পুরোটা লিখবে অঙ্ক, কথাগুলোকে পুরোটা লিখবে, লিখে করো। 37টি একটি অঙ্ক করতে সময় দরকার, তাহলে 148-এর থেকে কম সময় দরকার হবে, এই এত মিনিট দরকার হবে। আচ্ছা, একটা করতে যত সময় লাগবে, 7টা অঙ্ক করতে তার থেকে বেশি সময় লাগবে। 7টা অঙ্ক করতে সময় লাগবে সমান সমান, এই যে 148 ভাগ 37, এটা হচ্ছে একটা অঙ্ক করতে সময় লাগে, তার থেকে 7 গুণ সময় লাগবে। তাহলে 37 আর 148, 148কে 37 দিয়ে ভাগ করলে কত হয়? 148 ভাগ 37 করলে 4 হয়। তাহলে এখানে কাটবো, আমি ভাগ করব, নিজেরা একবার একটু ট্রাই করে দেখবে এই 37 দিয়ে এটাকে ভাগ করলে 4 হচ্ছে কিনা। তাহলে 428 মিনিট সময় দরকার হবে। তাহলে আমি এখানে উত্তর কি লিখবো, যে 7টি অঙ্ক করতে, 7টি অঙ্ক করতে সময় দরকার সমান সমান 28 মিনিট। এই যে সমস্যাটা সমাধান করেছি আর এক দাগে যে সমস্যার সমাধান করলাম, দুটো সেম লজিক, যে একবার কমে গেল, একে আসলে কমে যাচ্ছে, আবার বেড়ে গেলে বেড়ে যাচ্ছে। তো এই সমস্যাকে আমরা অন্য একটা পদ্ধতিতে সমাধান করতে পারি। পদ্ধতি আমি দুটোই শিখিয়ে রাখছি, তোমরা যে পদ্ধতি ভালো লাগে সেটাতে সমস্যার সমাধান করবা, তবে এই পদ্ধতিটা করা হচ্ছে বেস্ট, এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এই অঙ্কতে মনে রাখতে হয় হচ্ছে কমে গেলে, কমে গেলে ভাগ, আর বেড়ে গেলে গুণ, এই দুটো কথা এখানে মনে রাখতে হয় এই ধরনের সমস্যা সমাধান করতে গিয়ে। এবার আমরা যদি অন্য আর একটা নিয়মে যাই, এই সমস্যার সমাধানই অন্য নিয়মে যাব। দেখো, অন্য নিয়মে চলে আসি। এখানে বলেছে 7টি অঙ্ক করতে কত সময় দরকার। এখানে দুটো রাশি পাচ্ছি আমরা, অঙ্কের সংখ্যা, অঙ্কের সংখ্যা হচ্ছে একটা রাশি, আর অঙ্ক করতে কত সময় দরকার হচ্ছে এটা হচ্ছে আর একটা রাশি। তাহলে সংখ্যা এবং সময় এই দুটো বিষয়। তাহলে আমি ডান পাশে সময়কে লিখেছি, বাম পাশে সংখ্যাকে লিখেছি, ভুল করে লিখে ফেলেছি। আমি এখানেও সময়টা লিখতে পারতাম, আমি এইভাবে লিখলে বোধহয় সঠিক হতো। এবার দেখা যাক কোনটাকে লিখতে হবে কোন পাশে। 37টি অঙ্ক করতে সময় লাগে 148 মিনিট, 7টি অঙ্ক করতে সময় লাগবে কত মিনিট, কত মিনিট সময় লাগবে। তাহলে সময়টাকে আমার নির্ণয় করতে হবে। সময়টা যদি নির্ণয় করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, তাহলে সেটাকে ডান পাশে রাখতে হবে। তাহলে এখানে ডান পাশে রাখি, সময়টাকে এই পাশে রাখি, এই হচ্ছে সময়, সময়টাকে ডান পাশে রাখতে হবে, বাম পাশে তখন কিন্তু আর রাখা যাবে না। এবার আমরা কি করব, সংখ্যা হচ্ছে 37টি, 37টি অঙ্ক করতে সময় লাগে 148 মিনিট, 148 মিনিট, এখানে মিনিট লিখবে, এখানে টি লিখবে। এরপরে যাব যে 7টি, 7টি করতে কত সময় লাগবে এটা নির্ণয় করতে হবে। এবার এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। সম্পর্ক এখানে তার নিচে লিখতে হবে সম্পর্ক। সম্পর্কটা কেমন আছে দেখি। 37টি অঙ্ক করতে যত সময় লাগে, একটা অঙ্ক করতে তার থেকে কম সময় লাগে। তাহলে যদি অঙ্কের সংখ্যা কমে, অঙ্কের সংখ্যা এখানে লিখে করতে হবে,
অঙ্কের সংখ্যা কমলে সময় কম দরকার হয়, সময় কম দরকার হয়। তাহলে অঙ্কের সংখ্যা কমে গেলে সময়ও কমে যাচ্ছে, তাহলে একটা কমলে আর একটা কমছে। সুতরাং সরল সম্পর্ক, সরল সম্পর্ক, এই সরল সম্পর্কের অঙ্ক যখন আমরা করব তখন আমাদের কি করতে হবে, এই জিজ্ঞাসা চিহ্ন সমান সমান দিয়ে এখানে ব্র্যাকেটে এক্স ধরে নিতে হবে। সরল সম্পর্ক যদি থাকে তাহলে নিয়ম হচ্ছে এই 37 আর নিচে 7, উপরেরটা বাই নিচেরটা সমান সমান এই উপরেরটা বাই নিচেরটা, এটা ধরে নিতে হবে। যদি সরল সম্পর্ক হয় তাহলে বাম পাশে উপরেরটা বাই নিচেরটা, ডান পাশেও উপরেরটা বাই নিচেরটা। এটাকে কি বলা হলো, এটা আমরা কি পেলাম, যেটা লিখলাম এটাকে সমীকরণ বলা হলো। এই সমীকরণে আমরা একটা বিষয় লক্ষ্য করি, বজ্র গুণন, এটার সাথে এইটা গুণ আর এটার সাথে এইটা গুণ করলে একই হয়। তাহলে এবার গুণটা করি, এক্স এর সাথে 37 গুণ করে দিই, 37 গুণ এক্স সমান সমান 148 গুণ 7। তাহলে এক্স ইকুয়াল টু কত, 148 গুণ 7 বাই 37। এখানে কাটলে হবে 4, 4 7 28 মিনিট। তাহলে উত্তরটা লিখতে হবে, 7টি অঙ্ক করার জন্য 28 মিনিট সময় দরকার হবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু একই উত্তর আসলো। তো এই নিয়মটা সাধারণত তোমাদের স্কুলে যারা পঞ্চম শ্রেণীতে পড়ো স্কুলে দরকার হয়, বা ষষ্ঠ শ্রেণীতে বা সপ্তম শ্রেণীতে স্কুলে এই নিয়মটাতে অঙ্ক করতে বলে। কিন্তু আমরা সাধারণত আমাদের জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য যখন প্রস্তুতি আমরা নিচ্ছি তখন আমাদের নিয়মের কোনো ব্যাপার নেই, আমাদের তো অপশন থাকবে, এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, তো আমরা যে কোনো নিয়মে অঙ্ক করতে পারবো। আমরা প্রথম নিয়মটাতে করলে আমাদের অল্পতে আমরা বুঝতে পারছি। 3 দাগের সমস্যায় যাব। 3 দাগের সমস্যায় কি আছে পড়ি। 3 দাগে বলছে যে 54টি বেঞ্চে ছাত্র ধরে 216 জন, 6টি বেঞ্চ ভেঙে গেল, এখন কতজন ছাত্র ধরানো সম্ভব হবে। তাহলে 54টা বেঞ্চে 216 জন, এই কথাটা আগে লিখে নিতে হবে। প্রথম আমাকে লিখে নিতে হবে যে 54টি বেঞ্চ, 54টি বেঞ্চে ছাত্র ধরে, ছাত্র ধরে কয়টি, 54টা বেঞ্চে ছাত্র ধরে 216টা, এইটা লিখে নাও, 216 জন। এই এবার পরের কথাটা কি বলেছে দেখো, পরের কথাটা বলেছে যে 6টি বেঞ্চ ভেঙে গেল, এই জায়গাটা বুঝতে হবে আমাকে। 6টি বেঞ্চ, 6টি বেঞ্চ ভেঙে গেল, তাহলে ভালো থাকলো কতগুলি, ভালো থাকলো সমান সমান 54টা বেঞ্চের থেকে 6টা বেঞ্চ ভেঙে গেল, তাহলে থাকলো কত, 6 8 48টি বেঞ্চ ভালো থাকলো। এবার চলে যাব সমাধানে, যে 54টি, আবার ওই কথাটা লিখবো, বেঞ্চে ছাত্র ধরে 216 জন, একটি বেঞ্চে ছাত্র ধরে 216 ভাগ 54, একটি বেঞ্চে কম ছাত্র ধরবে। আবার একটা বেঞ্চে যে কজন ছাত্র ধরে তার থেকে 48টা বেঞ্চে ছাত্র ধরে কত, 216 ভাগ 54 ইন্টু 48। এবার কাটবো, কাটাকাটি করবো, 2 দিয়ে তো কাটা যায় আমি জানি, তো আমি 6 নং 54, 6 আটা 48, 6 নং 54, 6 আটা 48, 9 দিয়ে 9 দুগুণে 18, 19 20 21, 3 4 নং 36, তাহলে 24 গুণ 8 সমান সমান 4 আটা 32। এভাবে তোমরা কিন্তু কেটে কেটে অঙ্কগুলো করবে। 4 দিয়ে করলে 4 আটা 32, হাতে 3, 8 দুগুণে 16 আর 3 19, 192 জন। এবার উত্তর কি লিখবে, 6টি বেঞ্চ, 6টি বেঞ্চ ভেঙে গেলে, কি আছে প্রশ্নে চলে যাব, মনে নেই। এখন কতজন ছাত্র ধরানো সম্ভব, ভেঙে গেলে 192 জন ছাত্র ধরানো সম্ভব, এই কথাটা লিখে দিতে হবে, তাহলে তোমার অঙ্কটা একদম সঠিক হবে।
তাহলে আমরা যাব পরের সমস্যায়, 4 দাগের সমস্যায়, দেখবো সেখানে এই ধরনের আছে নাকি এর থেকে একটু অন্য ধরনের সমস্যা আছে। কোশ্চেন নাম্বার 4, সলিউশন। সলিউশন করা যাক, দেখা যাক। কোশ্চেন নাম্বার 4-এ আমরা পাচ্ছি 96 বস্তায় 480 কেজি চিনি আছে, তাহলে 120 কেজি চিনির জন্য কতগুলি বস্তা দরকার। তাহলে 96টি বস্তায় কতটুকু চিনি আছে? 120 কেজি। 480 কেজি আছে 96টি বস্তায়। তাহলে যেটা নির্ণয় করতে পারে সেটা ডান পাশে লাগে। তাহলে 480 480 কেজি 480 কেজি চিনি আছে 96টি বস্তায়। 96টি বস্তায় 1 কেজি চিনি কম বস্তায় থাকবে। 96/480। 1 কেজি চিনির পরিবর্তে যদি 120 কেজি চিনির কথা বলে, তাহলে 120 কেজি চিনির জন্য বস্তার পরিমাণটা বেশি হবে। তাহলে কত বেশি হবে? 96/480 যেটা ছিল তার থেকে বেশি হয়ে যাবে 120। শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কেটে দিলাম। 12 3 12 36, 4 12 48, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 4 16, 24টি বস্তায়। উত্তর লিখতে হবে 120 কেজি চিনি ধরে 24টি বস্তায়। হয়ে গেল। এবার পরবর্তী সমস্যা আসা যাক, 5 দাগের সমস্যা। 5 দাগে আমরা পাচ্ছি তুমি 54 মিনিটে এত মিটার হাঁটতে পারো, তাহলে 36 মিনিটে কত পথ হাঁটতে পারবে। তাহলে 54 মিনিটে আমি যা যাই, 1 মিনিটে তার থেকে কম যাই, 36 মিনিটে তার থেকে বেশি যাই। এটা তোমার HW দিলাম আমি, এই অঙ্কটা নিজে করবে। আচ্ছা, 6 দাগে 37টি আলমারির দাম 37টি আলমারির দাম 962 টাকা হলে 13টি আলমারির দাম কত? তাহলে 37টির দাম থেকে একটার দামে আসবো, ভাগ করে দেব, আবার 13টার দামে দেব, গুণ করে দেব। এটা তোমার HW থাকলো। 7 দাগ 27টি অঙ্ক করতে সময় দরকার 243 মিনিট, তাহলে 19টি অঙ্ক করতে কত সময় দরকার হবে? 27টি অঙ্ক করতে যা সময় দরকার হবে, একটি অঙ্ক করতে তার থেকে 27 ভাগের 1 ভাগ সময় লাগবে। 19টি অঙ্ক করতে 19 গুণ বেশি সময় লাগবে। এটাও তোমার HW থাকছে। 8 দাগ 63টি বেঞ্চে ছাত্র ধরে 63টি বেঞ্চে ছাত্র ধরে 378 জন, 26টি বেঞ্চ ভেঙে গেল, এখন কতজন ছাত্র ধরানো সম্ভব? আমরা একটু আগে যে অঙ্কটা করলাম, 63টি বেঞ্চ থেকে কটা বেঞ্চ ভেঙে গেল? 26টি। এই 63 থেকে 26টা বেঞ্চ ভেঙে গেলে পড়ে থাকে কতগুলো বেঞ্চ? এটা আগে বের করে নাও। তাহলে 6 আর 13, তাহলে 7টি বেঞ্চ থাকে, আর দিকে 3, 37টি বেঞ্চ থাকে। তাহলে এবার লিখবে 63টি বেঞ্চে ছাত্র ধরে এতজন, একটি বেঞ্চে ছাত্র ধরে ভাগ 63, আর 37টি বেঞ্চে ছাত্র ধরে কতজন। এটা তোমার HW থাকছে, এটাও তুমি নিজে করবে। যাব 9 দাগের সমস্যায়। 9 দাগে দেখি অন্য কোনো কিছু আছে কিনা। বলছে 84টি বস্তায় 2352 কেজি চিনি আছে, তাহলে 1736 কেজি চিনির জন্য কতগুলি বস্তা দরকার। এটা তোমার HW থাকছে, কিছুই বলবো না এই অঙ্কটায়। যাব পরবর্তী সমস্যা 10 দাগে। তুমি 34 মিনিটে 1428 মিটার হাঁটতে পারো, তাহলে 36 মিনিটে কত পর হাঁটতে পারো। এটা তোমার HW থাকলো। 11 দাগ 29টি চেয়ারের দাম 15,660 টাকা হলে 13টি চেয়ারের দাম কত? HW থাকবে, কিচ্ছু বলা যাবে না। 12 দাগ 55টি অঙ্ক করতে সময় দরকার 605 মিনিট, 54টি অঙ্ক করতে কত সময় দরকার হবে? HW থাকলো। 13 দাগ 102টি বেঞ্চে ছাত্র ধরে 408 জন, 100টি বেঞ্চ ভেঙে গেল, তাহলে 100টি বেঞ্চ ভেঙে গেলে আরো 2টি বেঞ্চ পড়ে থাকবে, সেই 2টি বেঞ্চে কতজন ছাত্র ধরবে? এটা তোমার HW থাকলো। 13 দাগও HW থাকলো। 14 দাগ 106টি বস্তায় 3922 কেজি চিনি আছে, তাহলে 3589 কেজি চিনির জন্য কতগুলি বস্তা দরকার। এটা তোমার HW থাকছে। 15 দাগ 31 মিনিটে 1426 মিটার হাঁটতে পারো, তাহলে 2 ঘন্টা 23 মিনিটে কত পথ হাঁটতে পারবে। এই জায়গাটা শুধু বুঝে নাও, 2 ঘন্টা 23 মিনিট, এখানে লিখতে হবে 2 ঘন্টা 23 মিনিট। তার মানে কি বোঝাচ্ছে? 2 গুণ 60 মিনিট,
যোগ 23 মিনিট, 120 যোগ 23 সমান সমান 143 মিনিট। 143 মিনিট সময় হচ্ছে 2 ঘন্টা 23 মিনিট। আর এখানে 31 মিনিট বলেছে, 31 মিনিটে তুমি হাঁটতে পারো, 31 মিনিটে হাঁটতে পারো কত? 1426 মিটার। 1 মিনিটে হাঁটতে পারো কত? বাই 31। আর 143-এ কতটুকু হাঁটতে পারো? 143-এ কতটা হাঁটতে পারো? এটা করলে তোমার সমাধান মিলে যাবে। শুধু এই 2 ঘন্টা 23 মিনিট এই সময়টাকে তুমি মিনিটে পরিণত করে নিলেই তোমার অঙ্ক মিলে যাবে। যাবো 16 দাগের সমস্যায়। কি আছে? 24 বস্তা চাল 48 জনের চলে 240 দিন, ওই চালে 36 জনের কতদিন চলবে? এইটা একটা অন্য অঙ্ক পেলাম। 16 দাগের সমস্যাটা ভিন্ন ধরনের অঙ্ক। 24 বস্তা চাল, আর সেই চালে কতজন লোক খেতে পারে? 48 জন লোক খেতে পারে। 240 দিন চলে, তাদের আবার 240 দিন চলে। 24 বস্তা চাল, 48 জন, 240 দিন। ওই চালে 36 জনের কতদিন চলবে? অর্থাৎ চালের বস্তা কিন্তু ওই একই থাকছে, এই 24 বস্তা চাল, তাতে 36 জন কতদিন চলবে। অর্থাৎ চালের পরিমাণ তো পাল্টাচ্ছে না, তাহলে এইটা তো ভ্যারিয়েবল না। এই যে 24 বস্তা চাল, এটা আমার অঙ্ক করার সময় আর কোনো প্রয়োজনে আসবে না। তাহলে আমার পাল্টাচ্ছে কে? 48 জনের এতদিন, 36 জনের কতদিন, এই জায়গাটা। তো এবার এদের মধ্যে সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, সেই অনুযায়ী অঙ্ক অন্যরকম হতে পারে। কিন্তু আমরা আমাদের যে পদ্ধতিতে অঙ্কটা করছি সেই পদ্ধতিতে চলে যাই। কি বলছে? 48 দিনের 240, 48 জন যদি খায় 240 দিন সময় যাবে তাদের। তাহলে এটা কত দাগের সমস্যা? 16 দাগের সমস্যা। দেখো 16 দাগ, 16 দাগের সমস্যায় আসি, যে কতজনের কতদিন চলে। আবার একটু দেখে নিই আমরা। 48 জনের 240 দিন চলে, তাহলে 48 জনের চলবে, 48 জনের চলবে 240 দিন। একজন যদি ওই চাল খেতে থাকে, বুঝবে 48 জন যদি ওই চালটা খায়, যে কয়দিনে শেষ হবে, একা একা খেতে গেলে সেই কয়দিনে শেষ হয় নাকি আরো অনেক বেশি দিন চলে? তুমি 48 জন মিলে 48টা আম খেলে, একা একা যদি 48টা আম খাও বেশি সময় লেগে যাবে। তাহলে এটা বেশি হচ্ছে, একে আসলে বেশি হচ্ছে, তাহলে বেশি হলে 240-এর সাথে এই 48 গুণ হবে। এই জায়গাটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার অঙ্ক আর ভুল হবে না। যে 48 জনের যদি খেতে লাগে 240 দিন, একজনের খেতে আরো অনেক বেশি সময় লাগবে, তাই গুণ করেছি। এরপরে পরেরটুকু কি বলছে? যে 36 জনে যদি খায় তাহলে কতদিন চলবে। একজনে যে কয়দিনে খাবে, 36 জনে খেলে ওই চাল অল্প সময় শেষ হয়ে যাবে। তাহলে একজনের চলতো কতদিন? একজনের চলতে হচ্ছে 240 গুণ 48, এতদিন। তার থেকে কমে যাবে কত? 36 ভাগের 1 ভাগ সময় লাগবে। এই জায়গাটায় আমরা তখন দিন লিখব, এই জায়গাটায় দিন লিখব। এবার 12 দিয়ে 3 12 36 আমরা ভাগ করব, অর্থাৎ কাটাকাটি করব। ভাগ কথার অর্থ হচ্ছে কাটাকাটি করা। 3 12 36, 4 12 48, 3 8 24, 3 8 24। তাহলে থাকছে কত? উপরে 80 গুণ 4 থাকছে, সমান সমান 4 8 32, 320 দিন। এখানেও দিন লিখে দাও। এই তাহলে 36 জনের 320 দিন সময় যাবে। তাহলে 36 জনের কতদিন লাগবে? উত্তর এখানে লিখে দিই। 36 জনের 320 দিন লাগবে। 36 জনের কত সময় লাগবে? 320 দিন সময় লাগবে। তাহলে সমস্যাটা, আগের যে কটা সমস্যা আমরা করলাম 1 দাগ থেকে 15 দাগে, সেক্ষেত্রে আমরা কি করেছিলাম? ঐকিকে অর্থাৎ একে আসলে আমরা ভাগ করেছিলাম। আর এই অঙ্কটায় কি হলো? 16 দাগে আমরা কি করলাম? একে আসার জন্য আমরা গুণ করলাম, একে আসতে গিয়ে গুণ করতে হলো। অর্থাৎ এই যে যে সমস্যাটা আমরা পেলাম, এই সমস্যাটা আগের সমস্যার উল্টো। তাহলে দেখবো আমরা পরের সমস্যাটা যাব 17 দাগে, সেখানে কি বলতে চেয়েছে।
16 দাগেরটা কিন্তু আমাদের ভালো করে বুঝে নিতে হলো। 17 দাগে বলছে 26 জনে একটি কাজ করতে পারে 195 দিনে, ওই কাজটি করতে 39 জনের কতদিন সময় লাগবে? তাহলে দেখি এই জায়গাটা একটু বুঝি। 26 জনে যত দিনে কাজটা করে 195 দিনে। একজন যদি কাজটা করে অল্প সময়ে কি হবে, না বেশি সময় লাগবে? অনেক বেশি সময় লাগবে। আর যদি সেই কাজটা একজনের পরিবর্তে 39 জন করে, তাহলে এই সময়ের থেকে কম সময়ের মধ্যে হয়ে যাবে। তাহলে এইটার সমাধান তুমি যদি করো তাহলে তোমার উত্তর বেরিয়ে আসবে। এটা পারবে তুমি। 16 দাগের মতো এটা HW থাকছে। 18 দাগে প্রতিদিন পাঁচ প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে একটি কাজ শেষ করতে সময় লাগে 75 দিন। প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করলে ওই কাজটি করতে কত সময় দরকার হবে? এটা কিন্তু আবার দেখা যাচ্ছে সরল সম্পর্কে চলে আসছে মনে হয়। তাহলে প্রতিদিন 5 ঘন্টা করে যদি আমি কাজ করি, তাহলে আমার একটা কাজ শেষ করতে সময় লাগবে 75 দিন। 5 ঘন্টা করে যদি রোজ কাজ করি, রোজ যদি কম সময় কাজ করি, তাহলে কি হবে? 5 ঘন্টা করে না করে আমি যদি কম সময় ধরে কাজ করি প্রতিদিন, তাহলে কি তাড়াতাড়ি হবে? হবে না। তাহলে সেই ব্যস্ত সম্পর্কই থেকে গেল। 75 গুণ 5 দিন সময় লেগে যাবে। যদি প্রতিদিন 1 ঘন্টা করে কাজ না করে আমি যদি 3 ঘন্টা করে কাজ করি, তাহলে এই যে যে সময়টা লেগেছিল তার থেকে 3/1 সময় লাগবে। অর্থাৎ এইটার সমাধান করো, এইটার সমাধান করে উত্তরে চলে যাও, তাহলে তোমার অঙ্ক মিলে যাবে। যাব পরবর্তী সমস্যাতে। 18-র পরে 19 দাগে আসো। 19 দাগের সমস্যায় আমরা কি পাচ্ছি দেখি। প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করলে একটি কাজ শেষ করতে সময় লাগে 70 দিন। 56 দিনে ওই কাজটি শেষ করতে হলে প্রতিদিন কত ঘন্টা করে সময় দরকার? তাহলে এই যে ঘন্টা যেটা বলেছে, এইটা আমাকে নির্ণয় করতে হবে। ঘন্টাটা যদি নির্ণয় করতে হয়, তাহলে প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করলে একটি কাজ শেষ করতে সময় লাগে 70 দিন। 70 দিনের মধ্যে যদি শেষ করতে চাও, তাহলে তোমার প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করতে হচ্ছে। তাহলে আমরা এখানে লিখি 70 দিনের মধ্যে যদি আমি কাজ করি, তাহলে প্রতিদিন, এই যে প্রতিদিন যেটা থাকছে, প্রতিদিন আমার দরকার হবে 12 ঘন্টা করে। আর যদি তুমি 70 দিনে না হয় একদিনের মধ্যে শেষ করে দিতে চাও, তাহলে তোমার প্রতিদিনের সময়টা আরো বেড়ে যাবে। একদিনের মধ্যেই যদি তুমি শেষ করো, তাহলে একদিনে তোমার 12 ঘন্টার থেকে 70 গুণ বেশি সময় ধরে কাজ করতে হবে। আর যদি তুমি একদিনে শেষ না করে তুমি ওখানে 56 দিনের মধ্যে শেষ করতে চাও, তাই তো? প্রতিদিন 12 ঘন্টা কাজ করলে একটি কাজ করতে 70 দিন লাগে, সেখানে তুমি 70 দিনের জায়গায় একদিনে চলে গেছিলে, এবার সেখানে তুমি একদিনের পরিবর্তে 56 দিনে যাচ্ছ। তাহলে একদিনে কাজ করলে যে কয় ঘন্টা লাগে, 56 দিনে কাজ করলে প্রতিদিন তার থেকে কম সময় লাগে। এই সমাধানটা করতে পারলে কিন্তু তোমার সব সমস্যা সঠিক হয়ে যাবে। 20 দাগের সমস্যায়। কিছু চালে 77 জনের চলে 412 দিন, ওই চালে 44 জনের কতদিন চলবে? একদম সেম টু সেম অঙ্ক। কিভাবে সমাধান করব? এটা তোমার HW থাকলো যে আমার 44 জনের চলে কতদিন বা চলবে কতদিন। 77 জন, যদি 77 জন খায় তাহলে 412 দিন চলবে। একজন খেলে অনেক বেশি সময় ধরে খেতে পারবে, আবার একজনে যে কয়দিনে খাবে 44 জনে তার থেকে কম সময় খাবে। এই সমাধানটা তুমি করো, এই ভাগটা করে সরল রূপে নিয়ে আসো, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি করলাম? আমরা আজকে আমাদের 8 নম্বর অধ্যায় নিশ্চিত নবোদয় বই, এই যে নিশ্চিত নবোদয় যে বইটি রয়েছে, এই বইয়ের 8 নম্বর অধ্যায়ের আমরা ঐকিক নিয়মের সমস্যার সমাধান করলাম 1 দাগ থেকে 20 দাগ পর্যন্ত। এই 1 দাগ থেকে 20 দাগে যে কটা অঙ্ক আমি করে দিলাম, তা বাদ দিয়ে একই রকম অঙ্ক যে কটা আছে সব তুমি নিজে চেষ্টা করে করবে। আর 1 থেকে 20 দাগ টোটাল অঙ্ক, এটাই তোমার আজকের জন্য HW দেওয়া হলো। তাহলে আজকে আমরা আমাদের বই নিশ্চিত নবোদয় থেকে 1 দাগ থেকে 20 দাগ 8ম অধ্যায়ের থেকে আমরা সমাধান কৌশল শিখলাম। এই যে 20টা সমস্যা, এই সমস্যাগুলিকে খাতাতে লাল কালি দিয়ে প্রশ্ন এবং নীল কালি দিয়ে উত্তর করবে, করে HW জমা করবে যখন তোমাকে বলা হবে নির্দিষ্ট সময়ে। আর এই প্র্যাকটিস যদি তোমার থাকে, তাহলে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে তুমি সবার আগে এগিয়ে থাকবে, পরীক্ষায় পাশ করবে এবং নবোদয় বিদ্যালয়ে তুমি যেতে পারবে।
এই শুভকামনা রইল। টাটা।